স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল, আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় আগুন কোথায় শুরু কোথায় শেষ। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা গতকাল অর্থাৎ শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুনটি লেগেছে, প্রায় 27 ঘন্টা আগুন জ্বলার পর সে আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং এর আগেও কিন্তু দুটি আগুনের ঘটনা আমরা দেখেছি। আমরা যদি মিরপুরে একটি আগুনের ঘটনা দেখেছি, একটি রাসায়নিক কারখানা এবং একটি পোশাক কারখানায় আগুন লেগেছিল, 16 জন সেখানে মারা গিয়েছিল। তার আগে চট্টগ্রাম ইপিজেড একটি কারখানায় একদম আগুনে পুরোটা ধ্বংস হয়ে গেছে প্রায়। তো এই তিনটি আগুনের ঘটনা কাছাকাছি সময় হওয়ার পর কিন্তু অনেকগুলো বিষয়ে আলোচনা আসছে। একটি বিষয় আলোচনা আসছে যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা আসলে কতটুকু, এতক্ষণ লাগছে কেন আগুন নিভাতে, সেটি একটি আলোচনা আছে। আরেকটি আলোচনার বিষয় আছে নাশকতা। অনেকেই নাশকতার আশঙ্কা করছেন। এটি নিয়ে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা কথা বলছেন, সাধারণ মানুষও কিন্তু কথা বলছেন। পরপর এতগুলো আগুনের ঘটনা নিয়ে এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এবং আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল আল ইউসুফ, তিনি নিরাপত্তা বিশ্লেষক। আলোচনা শুরু করবো এবং আবু নাম শহীদুল্লাহ আপনাকে একটু শুরু করতে চাই। যেটি বলছিলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজের আগুন নিয়ে 27 ঘন্টা পর আগুন লাগার আমরা এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সবার একটা মনে কিন্তু সবার মনে প্রশ্ন আসছে যে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে একটা আগুন লাগলো আর সেটা নিভাতে 27 ঘন্টা সময় লাগলো। এটি কি এই 27 ঘন্টা সময় লাগাটা কি স্বাভাবিক, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে অনেকে যেমন গাফিলতির অভিযোগ আনছেন? এটা প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আগুনের 27 ঘন্টা লাগা বা মিরপুরের আগুন বা চট্টগ্রামের আগুন আপনি যেভাবে বলছিলেন, তো এর কি দাহ্য বস্তু রয়েছে ওখানে সেটার উপরে ডিপেন্ড করছে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব ছিল কি ছিল না তার উপরে নির্ভর করছে কতক্ষণ ধরে এই আগুনটা জ্বলেছে বা আমরা দেখতে পেয়েছি কতক্ষণ সেটা নিয়ন্ত্রণের বাইরেই ছিল। তো এখানে স্পেশালি আমরা যেটা বলবো যে এই বিমানবন্দরের যে এটা কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছিল, তা আমরা যেটুকু জানি যে এই কার্গো ভ্যালির ভিতরে ঢোকার আগেই কিন্তু এই অনেক জিনিসপত্র আমরা তো দেখতেও পাই যে ওই যে জিনিসপত্রগুলো বাইরেই থাকে, এবং সেখান থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি, ফায়ার সার্ভিস বলেছিল। এবং সেখান থেকে নিবানো তো দূরের কথা, সেই ফায়ারটা সেই স্টোরের ভিতরে ঢুকে গেল, তা যার জন্য যে একটার পর একটার স্টোর বা আগুনটা ছড়িয়ে পড়তে লাগলো। আর দ্বিতীয়ত হলো যে ওখানে কেন তাড়াতাড়ি করে আগুনটা নিভানো সম্ভব হলো না, সেখানে নিজস্ব ফায়ার তাদের যেটা ছিল ফায়ার ভেহিকেল ছিল, ক্রাশ টেন্ডার বলি আমরা, সেটা তো মূলত ফোম এবং এয়ারক্রাফটের আগুনও নিভানোতে সক্ষম তারা, এবং তারা জানেন যে কোথায় স্টোর আছে, এবং তৎক্ষণাৎ তারা বার হয়ে যেয়েও সে আগুনটা নিভাতে পারেননি কেন, তাই এই প্রশ্নগুলো থেকে গেছে। তারপর ফায়ার সার্ভিসকে যখন ডাকা হলো, তখন ফায়ার সার্ভিসের কথাতে যেটা বুঝলাম যে বেশ দেরিতেই ডেকেছে। তারা হয়তো ভাবছিল যে তারাই কন্ট্রোল এবং নিভাতে সক্ষম হবে, কিন্তু বেশ দেরিতে তারা যখন ফায়ার সার্ভিসকে এনে ফায়ার সার্ভিস তখন দেখছে যে তখন কিন্তু এটা কোয়াইট ডেভেলপড হয়ে গেছে ফায়ার, এবং যার জন্য ফায়ার সার্ভিসকে অনেক বেগ পেতে হয়েছে। এবং ফায়ার সার্ভিস প্রথম যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে টার্মিনালে যাতে আগুনটা না ছড়ায়, এইটা একটা অত্যন্ত ভালো কাজ করেছে ফায়ার সার্ভিস। কারণ তাদের গাড়িগুলোকে আপনি যদি খেয়াল করেন, সিরিয়ালি তারা এখানে দাঁড়িয়ে গেছে যে তাদেরকে ক্রস করে ফায়ারটা যেতে হবে, এই জন্য তারা সেখানে একটা ব্যারিকেড তৈরি করেছে যাতে টার্মিনালে না পৌঁছে যায়। তারপরে তারা ধীরে ধীরে যখন এইটা যাচ্ছে, যে প্রথমে জানতে হবে যে কি কি সেখানে কেমিক্যাল ছিল, কারণ আমরা জানি যে অন্যান্য দাহ্য বস্তুর সাথে ইলেকট্রিক্যাল আইটেমের সাথে কসমেটিক ছিল, অ্যান্ড কসমেটিক কিন্তু কেমিক্যাল একটা কন্টেন করে, যার জন্য আমরা কালো ধোঁয়া দেখতে পেয়েছি, এবং বেশ তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়েছিল, এবং প্রচণ্ড টেম্পারেচার বেড়ে যায় একসাথে, যার জন্য একদম কাছে যেতে হয় না, বেশ একটু দূর থেকেই যে অন্য কোনো দাহ্য বস্তু থাকলে সেটা থেকে আগুনটা ট্রান্সমিট হতে থাকে, যার জন্য যে এক একটা স্টোর যেগুলো ছিল তার ভিতরে যেতে হয়নি, বাইরে থেকে এত প্রচণ্ড তাপমাত্রা হয়েছিল যে পরবর্তী করে করে বেশ অনেকগুলো এটা আগুন ছড়িয়ে গেছিল। আচ্ছা, আমি একটা প্রশ্ন হচ্ছে, একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কার্গো ভিলেজ, সেখানে আগুন লাগলে যে ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকার কথা আগুন নেভানোর জন্য, আপনার কাছে কি মনে হয়েছে যে এই ব্যবস্থাগুলো ছিল কিনা? না, এখানে আমার সবচেয়ে বড় যেটা হলো যে একটা ফায়ার প্ল্যান থাকতে হবে, এটাতে কি পয়েন্ট ইনস্টলেশন,
তার মানে হচ্ছে যে খালি এখানে একটা পুরো ফায়ার প্ল্যান থাকতে হবে, এবং যে কোনো জায়গাতে আগুন লাগলে সেটা খালি তাদের সক্ষমতাই না, একটা হলো ইনবিল্ড ফায়ার সিস্টেম থাকতে হবে। 2 নম্বর হলো স্টোরেজ, মানেই হচ্ছে যে একটা স্টোর থেকে আরেকটা স্টোরে কোনোভাবেই ফায়ার সংক্রমণ হতে পারবে না, কারণ ওখানে বাফার ওয়াল থেকে শুরু করে ফায়ার ডোর থেকে শুরু করে এমনকি উপর থেকেও যেন ট্রান্সমিট না হতে পারে, এই ব্যবস্থাপনাগুলো থাকে। তাহলে সেই সময় ছিল না, এটি তো প্রমাণ করছে এই বিরাট ফায়ারটা থেকে। দ্বিতীয়ত হলো ফায়ার প্ল্যান যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট, খালি ফায়ার সার্ভিসে না, এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, এখানে গ্যাসের ডিপার্টমেন্ট আছে, এখানে অন্যান্য যেটা যারা ইন্সপেকশন করে থাকেন তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যাওয়ার কথা এবং সেগ্রিগেট করে ফেলাবার কথা, যে আইসোলেটেড করে ফেলাবে ফায়ারটাকে। তা আমরা কিন্তু এই পরিকল্পনা দেখলাম না, মানে পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হয়নি, মানে পরিকল্পনা আছে কি না এইটা একটা ডাউট। এইটা একটা ডাউট। আমি ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ আপনার কাছে এটা জানতে চাইবো যে এই যে যেটা বলছিলাম যে বিমান, একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা সেটা যে ছিল না বা পরিকল্পনা ছিল, সেটা এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে। অন্তত কার্গো ভিলেজের কথা যদি বলি, এরই মধ্যে প্রমাণিত। এই যে একটা আমাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এই ব্যবস্থাটা গড়ে তুলতে পারলাম না, মানে এই ব্যর্থতা আপনার কার মনে হয়? এটা কি আসলে আমাদের টাকা পয়সার অভাব, নাকি সদিচ্ছার অভাব, নাকি আসলে ইচ্ছে করে এই ব্যবস্থা এইরকম রাখা হয়েছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটিএন নিউজের দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি প্রথমেই বলে নেই যে আমি ফায়ার সেফটি এক্সপার্ট না, জেনারেল নাইম এই ব্যাপারে এক্সপার্ট। আমি কিন্তু নিরাপত্তা নিয়ে কাজ করি, আমি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটাকে দেখব। প্রথম যে কথাটা হয়েছে, যেটার জন্য দায়বদ্ধতার ব্যাপারটা আপনি তুলেন, এটার জন্য কারা দায়ী, যে এখানে কি যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটি প্রিকশনস ছিল কি না। আমি কয়েকটা মোটা দাগে যদি বলি, একটা হচ্ছে স্ট্রাকচারাল সেফগার্ড, যে আপনি যখন একটা স্থাপনা তৈরি করেন এতে ভবিষ্যতে কখনো আগুন লাগতে পারে, এটাকে মাথায় রেখে আপনি স্ট্রাকচারালি এটাকে এমনভাবে তৈরি করেন যাতে যেখানে আগুন লাগবে সেটাকে আইসোলেট করে ফেলা, যেটা যাতে ছড়িয়ে পড়তে না পারে। এর কতগুলো স্ট্রাকচারাল সেফগার্ড থাকে। তারপরে কতগুলো প্রসিডিউরাল সেফগার্ড থাকে, যেটাকে আমরা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর বলে থাকি। যদি কখনো আগুন লেগে যায় তাহলে কি ড্রিল ফলো করা হবে। ইভেন একটা ছোট্ট স্কুল, হাসপাতাল কিংবা একটা ব্যাংকে পর্যন্ত আমাদের ফায়ার সেফটি ড্রিল প্র্যাকটিস করানো হয়। তো ওখানে কোনো স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর ছিল কি না, ফায়ার সেফটির জন্য কিছু ইকুইপমেন্টসের ব্যাপার স্যাপার থাকে, এখানে কী ধরনের আগুন লাগতে পারে, সেটাকে নেভানোর জন্য আপনি কি পানি ব্যবহার করবেন, নাকি আপনি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করবেন, নাকি ফোম ব্যবহার করবেন। এটা ডিপেন্ড করবে কী ধরনের জিনিস এখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে ওখানে আইটেমগুলো কী ছিল, সেই অনুযায়ী আপনার পর্যাপ্ত ওই ধরনের আপনার ইকুইপমেন্ট সেফটিও থাকার কথা। অ্যাডিশনালি এই সমস্ত সেন্সিটিভ এলাকাগুলো কিন্তু রাউন্ড দি ক্লক আপনার সিসিটিভি ক্যামেরা কাভারেজে থাকার কথা। প্লাস এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকার কথা। যদি এখানে কোনো সে কেমিক্যালস থাকে, সেখান থেকে যে ফিউম, ইনফ্লেমেবল যে ফিউমটা তৈরি হবে, সেটা এখান থেকে এক্সস্ট করে নিয়ে যাওয়ার যখন এখানে পর্যাপ্ত পরিমাণে এক্সস্ট ফ্যান বা অন্যান্য সিস্টেম আছে কিনা, এই জিনিস সবগুলোই থাকার কথা। যদি থেকে না থাকে তাহলে ফায়ার ডিপার্টমেন্ট থেকে একে সার্টিফিকেট কীভাবে দেওয়া হলো, সার্টিফাই কীভাবে করা হলো। আর যদি থেকে থাকে, সব কিছু ইন প্লেসে থেকে থাকে, তাহলে কি তারা পিরিয়ডিক্যালি এই সমস্ত ফায়ার সেফটি ড্রিল প্র্যাকটিস করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এই যে একটা মাথা ভারী প্রশাসন আমরা বেবি চকের মধ্যে রেখে দিয়েছি, ওনারা এখানে বসে করছেনটা কি। তো এই সমস্ত দিক থেকে এটাকে আমি শুধুমাত্র অদক্ষতা বলতে আমি রাজি না, এটা একটা নেগলিজেন্স। এবং এর ভেতরে আমি বলবো যে নাশকতার ব্যাপারটাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এই ব্যাপারে আমি আরও বিস্তারিত সুযোগ পেলে পরবর্তী আলোচনা করবো আমরা। আর একটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমরা যখন এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে আমরা কিছু ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে থাকি। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থেকে আমরা বোঝার চেষ্টা করি যে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি করার পেছনে কাদের কি মোটিভেশন থাকতে পারে। আপনি যদি এখানে একটা জিনিস দেখেন, বিসাইডস আপনার মনে করেন ছোট বড় যারা ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী যারা আছে তারা যে সমস্ত জিনিস নিয়ে আসে তাদের তো অনেক ক্ষেত্রে এদের ইন্স্যুরেন্সও থাকে না। কাজে এই যে ড্যামেজটা হয়ে গেল, এটার কোনো ক্ষতিপূরণ আদায়ের কোনো সুযোগ তাদের একেবারেই নেই। তাদের বিজনেস ইজ সিম্পলি রুইন্ড, একেবারে মারা গেল তারা। যারা একটু বড় ব্যবসায়ী, যাদের হয়তো ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ক্লেম করে কবে তারা টাকাটা পাবে, কবে এটা সেটেল হবে, আদৌ সেটেল হবে কিনা নিশ্চয়তাটা নেই। এই যে ইন্টারিম পিরিয়ডে যে সময়টা তারা টাকাটাকে উদ্ধার করতে না পারছে, সেও তো কোনো একটা প্রজেক্টের জন্যই হয়তো ইকুইপমেন্ট বা জিনিসপত্র নিয়ে আসছিল, সেই প্রজেক্ট এখন ডিলে হবে, এই ডিলের জন্য তার একটা ডিলে পেনাল্টি দিতে হবে। প্লাস অ্যাট দি এন্ড অফ দি ডে তাকে যদি নতুন করে ইকুইপমেন্টগুলো আনতে হয় তাহলে তাকে নতুন করে ব্যাংকে এলসি খুলতে হবে। এই টাকাটা 100% সিকিউরিটি কোত্থেকে সেইটা আনবে। এগুলো তারপরে আমি বলবো এগুলো ছোটো ক্ষতি। একটা বড় ক্ষতি আপনি চিন্তা করে দেখেন, যেটা আমাদের একেবারে ভূ রাজনৈতিকভাবে আমাদের একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো পুড়ে গেল তার মধ্যে কিন্তু আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও কিছু ইকুইপমেন্টস ছিল,
আমি যতদূর জানি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, যেটা নিরাপত্তা এখন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বাট আমি বহু বছর ধরে জানি রাশিয়ানদের সবসময়ই একটা ডিজায়ার ছিল যে শুড ইউ ফেইল টু প্রোটেক্ট দিস এরিয়া, যেহেতু এখানে আমি হিউজ ইনভেস্টমেন্ট, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, যদি তোমরা এটাকে প্রোটেকশন দিতে ব্যর্থ হও দেন উই উইল ব্রিং আওয়ার ওন ফোর্সেস, আমরা রাশিয়া থেকে আমাদের নিজস্ব সিকিউরিটি এটাকে সিকিউর করবে, যেটা আমাদের সার্বভৌমত্বের সঙ্গে যায় না। এবং সবচেয়ে বড় কথা, আজকে যদি তারা সেই আওয়াজটা আবার নতুন করে তোলে যে তোমরা তো আমাদের এই যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের সিকিউরিটি দিতে তোমরা ব্যর্থ হয়েছো, সো অ্যালাউ আস টু ব্রিং আওয়ার ওন ট্রুপস, আমাদের নিজেদের সিকিউরিটি আমরা নিজেরাই এনশিওর করব। সেই ক্ষেত্রে আমরা একটা কি সিরিয়াস রকমের একটা জিওপলিটিক্যাল একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাব। আমাদের যে ইউনাইটেড স্টেটস বা চায়না বা অন্যান্য যে সমস্ত বিগ পাওয়ারগুলো আছে তারা কখনোই পছন্দ করবে না যে এখানে রাশিয়ান ট্রুপস এখানে তাদের স্থাপনাকে সিকিউর করুক। সো এখানে এভাবে চিন্তা করে থাকলে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা, এটাকে শুধুমাত্র আমি সে গতকালকে যেটা হয়ে গেল আপনার ইয়েতে এয়ারপোর্ট, আমি সেটাকে দিয়ে ভাববো না। আমরা যদি সিরিজ অফ ইনসিডেন্টসগুলোকে দেখি, যে আপনার প্রথমে মিরপুরে হলো, তারপর চিটাগাং ইপিজেডে হলো, তারপরে হলো এয়ারপোর্টে, আজকে একটা ব্যাংকে আগুন লেগেছে, লঞ্চ ঘাটে আগুন লেগেছে, এই যে একটার পর একটা সিরিজ ঘটে যাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আমি যদি জেনারেল পাবলিকের কথা চিন্তা করি, সাধারণ জনগণের ভিতরে কিন্তু একটা বড় রকমের একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে হচ্ছেটা কি। এই বিষয়ে আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু আপনার কাছে আসতে চাই। এই আলোচনা থেকে আমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে এই আগুনটা এবং আমাদের এই আগুন নেভাতে এতক্ষণ সময় এবং নানা ধরনের ব্যর্থতার গল্প আমরা শুনছি এখন, সেটি একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাংলাদেশেই হজরত শাহজালাল বিমানবন্দর অথবা বাংলাদেশের সুনাম যদি বলি, সেটি আসলে সেখানে কতটা আঘাত হানলো। এবং তিনি যেমন একটা বলছিলেন যে আসলে একটা এত বড় স্থাপনা, সেখানে কি রেগুলার বেসিস আসলে ইন্সপেকশন হয় কিনা, বা ফায়ার ডিপার্টমেন্ট থেকে কোনো সার্টিফিকেট দিতে হয় কিনা যেখানে আগুন এটা আমি যেটুকু জানি যে আগে তো এটা ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে মহড়া হতো, এই স্পেশালি কেপিআই হিসাবে, এবং এই বিমানবন্দরে ফায়ার সার্ভিস প্রায় যেত, এবং এই বছরেও কিন্তু ফায়ার সার্ভিস তাদের সাথে যৌথ মহড়া করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে ফায়ার সার্ভিস তাদের যে সক্ষমতার যে অভাব আছে এটা কিন্তু আইডেন্টিফাইড, এবং তারা নিজেরাও জানেন, এবং আমরা তাদের বক্তব্যতেও কিন্তু সেটা তারা প্রকাশ করেছে যে একটা হলো বিমানের জন্য, বিমানে আগুন লাগলে তারা যেভাবে সক্ষম, কিন্তু গ্রাউন্ডে স্টোরে আগুন লাগলে তারা যে তাদের সক্ষমতা সেভাবে নাই সেটা কিন্তু তারা প্রকাশ করেছে। এবং ফায়ার সার্ভিস চেয়েছে যে এই বিরাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা আন্তর্জাতিক মানে, এবং আপনি যেটা বললেন যে সারা বিশ্বে একটা আমাদের যে আমরা নতজানু হয়ে গেলাম, তা এই সংকটে যেটা বললাম, তো এইটা থেকে উত্তরণের উপায় ছিল যে ফায়ার সার্ভিস কিন্তু এখান থেকে তারা একটা স্টেশন দেওয়ার জন্য তারা খালি বলেছিল যে আমাদেরকে যদি জমি বরাদ্দ করা হয় উই উইল হ্যাভ আ ফায়ার স্টেশন অলসো। তা সেটাও কিন্তু তারা কোনো শব্দ করে নাই আজ পর্যন্ত। তা এটাও খুঁটিয়ে দেখার, এই ইনকোয়ারি যখন হবে তখন এটাও কিন্তু খুঁটিয়ে দেখতে হবে যে কেন তারা রেসপন্ড করলো না যখন তাদের নিজেদেরই সক্ষমতা ছিল না। দ্বিতীয়ত হলো যে রিস্ক অ্যাসেসমেন্ট। তা এখন হলো কি যে যেটা বলছিলেন যে ডক্টর ইউসুফ, যে যেখানে ফায়ার প্ল্যান থাকবে, এবং ওইটা ফায়ার প্ল্যানটা বেসিং অন রিস্ক অ্যাসেসমেন্ট। তো রিস্ক অ্যাসেসমেন্ট যখনই করা হবে তখন কোথায় কোথায় রিস্ক এরিয়াজ, যেমন যেটা আমরা জানি কার্গো ভিলেজ, তার মানে সবচেয়ে ভালনারেবল জায়গাটা হলো ওইখানে। আর ওইখানেই ইনবিল্ড ফায়ার সিস্টেমটা কী ছিল, কোথায় যেখানে এই কেমিক্যাল যখন ফায়ার হবে তখন আপনি পানি দিয়ে কিন্তু নেভাতে পারবেন না, সেখানে অটোমেটিকলি ফোম ইউজ করতে হবে, সেখানে কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে হবে, সেখানে কেমিক্যাল পাউডার ইউজ করতে হবে। তো এগুলা কি যথেষ্ট পরিমাণে সেখানে মজুদ রাখার কথা, সেগুলো কি ছিল? তার মানে এত অবহেলিত কিভাবে এটা হতে পারে? অথচ আমরা জানি যে কিছুদিন আগে যেটা আপনার একটা হয় ইন্সপেকশন হয় যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেখানেও কিন্তু তারা উত্তরণ পেয়েছিল। তা এখন প্রশ্ন হলো যে কিভাবে এটা কি সেই সব কিছুই কি সেখানে প্রডিউস করা হয়েছিল, কি খালি কাগজে কলমে? বাস্তবতাতে কোথায়? আমরা তো প্র্যাকটিক্যাল জিনিসটা করি না। যেখানে ফায়ার ড্রিল হয় তার ফায়ার ড্রিলের আগে অ্যানাউন্সমেন্ট হয় যে ওখানে ফায়ার ড্রিল হবে, আপনারা ঘাবড়িয়েন না। তো এটা কি ফায়ার ড্রিল হলো? আমাদের সবচেয়ে দুর্বল হচ্ছে আমরা যে ওই বাস্তবমুখী বা বাস্তব যে ভিত্তিক সেই ফায়ার ড্রিল করি না। আমরা বিদেশে গেলে দেখি যে একটা হোটেলে থাকলে রাত 3টার সময় ফায়ারের অ্যালার্ম বাজলো, আমরা সব লবিতে এসে দেখলাম যে কি হচ্ছে, তখন ফায়ার মার্শাল বলছে সরি জেন্টলম্যান দিস ওয়াজ আ ফায়ার ড্রিল। এইটা হলো অ্যাকচুয়াল ফায়ার ড্রিল, যে আসলে আগুন লাগলে কি হবে। তা আমাদের কোনোটাই না, কারখানাতে বলেন না এই কেপিআই বলেন, যে এই এমনকি এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমাদের কিন্তু
সচিবালয় একটা সেটাও কি পয়েন্ট। আমি সচিবালয় ফায়ার ড্রিলের আমি যদি ছবি দেখেছি যে তারা জানেন যে ফায়ার ড্রিল হবে এবং যখন ধোঁয়া উঠছে বা আগুন হচ্ছে গল্প করতে করতে নামছে সিঁড়ি দিয়ে নামছে গল্প করতে করতে। হামিম গ্রুপের যখন ফায়ার হয়ে গেল তখন আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে না এই কিছুদিন আগে ফায়ার ড্রিল হওয়ার কথা? বলে হ্যাঁ হয়েছে তো স্যার, 15 দিন আগে হয়েছে। তাহলে তুমি কেন দড়ি দিয়ে নামতে গেলা বা ওই কাপড় বেঁধে নামতে গেলা? বলে স্যার তো ওটা তো ফায়ার ড্রিল ছিল, আর এটা তো অ্যাকচুয়াল ফায়ার। তা আমরা কখনোই এই অ্যাকচুয়াল ফায়ার আর ফায়ার ড্রিলের এই পার্থক্যটা বোঝাতে পারিনি। তা আমাদের ব্যর্থতা সেখানে। এবং এটা থেকে উত্তরণের উপায় হলো যে ইমিডিয়েটলি এখন যেটা বললেন যে সারা দেশে একটা আতঙ্ক ছড়িয়েছে, এবং কি এখন সরকারের উচিত হবে যে যত রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে যত কি পয়েন্ট ইনস্টলেশন আছে ইমিডিয়েটলি তাদেরকে ফায়ার ড্রিলে নিয়ে আসতে হবে, তাদের কোঅর্ডিনেশন করতে হবে। অন্যান্য ডিপার্টমেন্টে কীভাবে কোঅর্ডিনেশন করছে তাহলে অন্তত সরকারি প্রতিষ্ঠানগুলো এটা বেগবান হবে। সাথে সাথে প্রাইভেট সেক্টরে যাদের 50 জনের বেশি শ্রমিক থাকলেই কিন্তু একটা সেফটি কমিটি থাকার কথা। 100 জন হলেই কিন্তু ওখানে 6 জন করে 18 জন এক ফায়ারের উপরে, একজনা রেস্কিউর উপরে, আর 6 জনা ফার্স্ট এডের উপরে ট্রেন্ড হওয়ার কথা। তার মানে আপনি মিরপুরে যদি 600 জন শ্রমিক থাকে, তার মানে এই প্রায় 100 ট্রেন ভলেন্টিয়ার শ্রমিক তাদের থাকার কথা। আর যদি সত্যিই থাকতো তাহলে কিন্তু এই ফায়ার সার্ভিসকে বেগ পেতে হতো না, আর এতজনা প্রাণহানি হতো। মিরপুরে আমি তো এয়ারপোর্টেই 100 জন ছিল কিনা আমার এটা নিয়ে সন্দেহ আছে। মিরপুর কারখানায় তো থাকার কথাই না আসলে, মানে বাস্তবতা যেটা বলছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে, আপনি বলছিলেন যে আসলে এই পরপর অনেকগুলো ইনসিডেন্ট মানে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। নাশকতার কথা আসছে, এই 3টি ঘটনার পরে কিন্তু বেশ নাশকতা নিয়ে আলোচনা হচ্ছে। মানে এই হঠাৎ 3টে ঘটনা পরপর হলো বলে কি নাশকতার আলোচনাটা এলো, না আসলেই আশঙ্কা আছে এই নাশকতা? আপনার কাছে মনে হচ্ছে? আমি এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি একটা নিরাপত্তা বিশ্লেষকের পার্সপেক্টিভ থেকেই বলবো যে আমি আমার বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন জায়গাতে, কথাবার্তায়, লেখায় সবসময় একটা কথা বলে থাকি যে উই আর ইন স্টেট অফ ওয়ার। আমরা একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অনেকেই ভুল বুঝে থাকে। যুদ্ধ বলতেই সবাই মনে করে যে আর আমরা কি কোনো বিশাল কোনো মিলিটারি ফোর্স আমাদেরকে অ্যাটাক করতে যাচ্ছে কিনা। ব্যাপারটা হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন আমাদের দুটো ফ্রন্ট কিন্তু ক্লিয়ারলি এখন দে আর আন্ডার অ্যাট্যাক। একটা হচ্ছে আমাদের ইকোনমিক ফ্রন্ট, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্রন্ট। আপনি যদি চিন্তা করেন যে আমাদের যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে প্রত্যেকটা কিন্তু আমাদের কমার্সের সঙ্গে, আমাদের বাণিজ্যের সঙ্গে জড়িত, আমাদের আমদানি রপ্তানির সঙ্গে জড়িত। ইপিজেডে আগুন লাগছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে, এয়ারপোর্টের কোথায় আগুন লাগলো, কার্গো ভিলেজে আগুন লাগলো, যেগুলো সরাসরি আমাদের একটা ওষুধ ফ্যাক্টরিতে আগুন লাগছে, রাইট, ওষুধ ফ্যাক্টরিতে, আজকে একটা ব্যাংকে আগুন লাগলো। এগুলো যখন আমরা একটার পর একটা দেখতে শুরু করি, আমাদের আসলে উই ডোন্ট হ্যাভ এনি রিজনস টু বি ভেরি কমপ্লাসেন্ট। না ঠিক আছে, আগুন লেগেছে, দুর্ঘটনা ঘটেছে, এরকম হতেই পারে, এভাবে ভাবার কোনো কারণ নেই। আমরা যদি ক্রিটিক্যালি থিঙ্কিং করি, যখন সিরিজ অফ ইনসিডেন্টস একটার পর একটা আমাদের ইকোনমিক ব্যাকবোনকে আঘাত করছে, আমাদের ভিতরে অবশ্যই সন্দেহটা আসা উচিত আমাদের ইকোনমিক ফ্রন্টটা কি ইজ ইট আন্ডার অ্যাট্যাক অর নট। I firmly believe that yes it is. At the same time আমি মনে করি এই যে আমাদের সাইকোলজিক্যাল ফ্রন্টে যে পুরো দেশের ভিতরেই এখন একটা প্যানিক কাজ করছে। আমি কালকে অফিসে গিয়ে আমার মনে হবে কখন আবার আমার অফিসে আগুন লেগে যায়। আর বারবার যেটা আগুনের ফর্মে আসবে সেটা আমি বলছি না। একটা তো ওই যে লাইটারে যে ডুবে গেল আপনার চিটাগাং পোর্টের জাস্ট মোহনার মুখে, একটা লাইটারে ডুবে যাওয়া মানে শুধুমাত্র জাহাজ ডুবে যাওয়া না, ওটা কিন্তু পুরো চ্যানেলটাকে ব্লক করে ফেললো। দ্যাট মিনস আপনার এখানে যত আমদানি রপ্তানি বা যা কিছু স্টিভিডোরিং বা যে সমস্ত ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু ব্লক হয়ে যাবে। সো আই ক্যান ক্লিয়ারলি সি যেখানে উই আর আন্ডার অ্যাট্যাক। এবং সময়টা এরকম, আপনি যদি দেখেন যে আমরা কতগুলো হিস্টোরিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে আমাদের একটা নির্বাচনের কথাবার্তা চলছে, আমাদের গত পরশুদিন আমাদের জুলাই সনদ স্বাক্ষরিত হলো, আমরা এমন একটা, তারপরে আমাদের এখন বিচারের কথাবার্তা চলতেছে আইসিটিতে। বিভিন্ন দিক থেকে যদি আমরা পুরো জিনিসটাকে কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখি, হলিস্টিক্যালি, তাহলে এটা মনে হওয়া খুবই স্বাভাবিক যে কোন একটা পক্ষ, এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এই পক্ষটা কারা, এই পক্ষটা যারা এই দেশটাকে এত দিন যাবত ফ্যাসিবাদী শাসন কায়েম করে রেখেছে, যারা এখন পালিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, ওখানে তারা একটা কিচেন ক্যাবিনেটের মতো বানিয়ে ফেলেছে, ওখান থেকে তারা একটার পর একটা, দিস ইজ মাই বিলিভ, তারা একটার পর একটা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে, যার রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কাজেই এখানে আমি মনে করি ব্যাপারটাকে তো হালকাভাবে নেওয়ার কোনোই কারণ নেই। আমাদের সচেতন হওয়া অবশ্যই প্রয়োজন। আর এখানে আমি মনে করি যে দায়বদ্ধতার যে ব্যাপারটা, আমি এটাকে গতানুগতিক একটা, যখন নাকি কোনোখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, দেখা যায় ওখানে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক আছেন ওখানে এখানে দাঁড়িয়ে একটা বক্তৃতা বিবৃতি দেন, আপনারা সাংবাদিকরা কিছু নিটে সুন্দর একটা রিপোর্টিং করে দেন। কিন্তু আই উড লাইক টু আস্ক কোয়েশ্চেন্স টু মেনি আদার পিপল, এটা কি আমরা অ্যাবসলিউটলি একটা শুধুমাত্র
ফায়ার হ্যাজার্ড হিসেবে দেখব, দেন প্রবাবলি দি ফায়ার সার্ভিস কিংবা ওই বিমানবন্দরে যারা এর সঙ্গে জড়িত তারাই দায়বদ্ধতার আওতায় আসবে। আমি যদি এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে দেখি, তাহলে আমি তো মনে করি আমাদের এখন স্পষ্ট করা প্রয়োজন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা বিষয়টা নিয়ে কী ভাবছেন, উনি এটাকে কীভাবে দেখছেন। এটা যদি নাশকতাই হয়ে থাকে, এটা যদি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটু হুমকি হয়ে থাকে, এটা স্বীকার করতে আমাদের কি কোনো সমস্যা আছে? এটা স্বীকার করলে কি আরও বেশি প্যানিক সৃষ্টি হবে মানুষের মধ্যে, নাকি তাদের ভিতর সচেতনতা তৈরি হবে যে এরকম একটা এফার্ট চলছে আমাদের নিরাপত্তাকে আন্ডারমাইন করার জন্য, একটা প্রচেষ্টা চলছে কোনো একটা পক্ষ থেকে, কোনো একটা মহল থেকে। তা আমি তো মনে করি এটা ভেরি ওয়েল একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। কাজেই যখনই এই বিষয়টা নিয়ে দায়বদ্ধতার ব্যাপারটা আসবে, এখানে একটা তদন্তের ব্যাপার আসবে, তদন্তটা কারা করবে আমি সেটা দেখতে চাই। এই তদন্তটা কিন্তু বেবিচক করলে হবে না। আপনি শিয়ালকে মুরগিকে চুরি করলো, সেটা তদন্তের ভার কিন্তু শিয়ালকে দিলে হবে না। সো আমি মনে করি এখানকার এই জিনিসটা খুব ডেলিবারেটলি এটাকে তদন্ত করা উচিত, যে এখানে শুধুমাত্র গাফিলতি ছিল কিনা, গাফিলতিটা কি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত ছিল, দুটোই আমাদেরকে দেখতে হবে। কাজেই আমি মনে করি এখানে এই সংস্থাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট না, অর্থাৎ ফায়ার সার্ভিস, বেবিচক এবং এদের সঙ্গে সংশ্লিষ্ট না এরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সমন্বয়ে একটা কমিটি করে একটা অ্যাবসলিউটলি ডেলিবারেট তদন্ত হওয়া উচিত, টু ফাইন্ড আউট যে এটা কোনো জাতীয় নিরাপত্তা থ্রেট এটার মধ্যে আমাদের জন্য আছে কিনা। আমি আপনার কিছুটা আসতে চাই। একটু যদি আগুন নিয়ে কথা বলি, যে 3টে ঘটনার পরে আগুন নিয়ে এখন আলোচনায় চলে এসছে, এবং এটি আমরা মোটামুটি আমি যদি শাহজালালের ঘটনা বলি, যে মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছে যে পর্যাপ্ত পরিমাণের একটা ব্যবস্থা ছিল না অগ্নি নির্বাপনে, যেটা প্রত্যাশিত একটা আন্তর্জাতিক মানের স্থাপনায়। এই মুহূর্তে কি বাংলাদেশের এয়ারপোর্ট সহ যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার এখন একটা অবস্থানে আমরা চলে এসেছি কিনা? অবশ্যই রয়েছে। কারণ হলো যে এখান থেকে যদি আমরা লেসন না নিই, দেখা যাচ্ছে যে এটা প্রথমেই যে এটা ইনকোয়ারি যেটা হবে, যেটাকে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যেটা স্যাবোটেজ হয়েছে। তো এখানে যদি এটা না ধরি, তাহলে আমরা সবচেয়ে বড় জিনিস হবে যে আমরা এই যে স্যাবোটেজের জন্য যে আলামতগুলা চিহ্নিত করা দরকার, সেগ্রিগেট করা দরকার, সেগুলো কিন্তু আমাদের ভিশন থেকে বাইরে চলে যাবে। পরবর্তীতে এটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য ইনকোয়ারিতে প্রথমে আমাদেরকে এই আলামতগুলোকে সংরক্ষণ করা এবং সেইভাবেই এই ইনকোয়ারিটা হওয়া দরকার। আর আপনি যেটা বললেন যে ইমিডিয়েটলি আমাদের যেগুলো করণীয় হচ্ছে, যে এটা আরও অনেক জায়গাতেই হতে পারে। তাহলে কি হচ্ছে যে আমরা যেটা ডক্টর ইউসুফ বললেন, যে যদি ইকোনমিক টার্গেট হয়ে থাকে এবং সাইকোলজিক্যালি আমাদেরকে উইক করার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে এই দুইটাকেই কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি। একটা বাস্তবমুখী যদি আমরা ফায়ার ড্রিলটা করি, তাহলে হবে কি যে প্রত্যেক স্থাপনাতেই কিন্তু নিজস্ব সক্ষমতাগুলোকে যাচাই করা হচ্ছে, বাছাই করা হচ্ছে, দুর্বলতাগুলো দূর করা হচ্ছে, এবং তাতে করে কনফিডেন্স বিল্ড আপটা যেরকমভাবে হচ্ছে, আর সেভাবে যে কোনো খালি ফায়ার না, যে কোনো দুর্যোগেই সেটা মোকাবেলা করার জন্য সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। তো এখানে কিন্তু কম্প্রোমাইজ না করে আমাদেরকে প্রত্যেকটা স্থাপনা, সেটা প্রাইভেট সেক্টর হোক, সেটা গভর্নমেন্ট হোক, আর সেটা স্কুল কলেজ হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেখানে প্রত্যেক জায়গাতেই আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম করে যদি আমরা 1 মাসের জন্য যদি আমরা প্রস্তুতি নিই, যে এই 1 মাসে কে কি করলেন সেটা রিপোর্ট তাদের নিজস্ব মন্ত্রণালয়ে সাবমিট করবে, তাহলে দেখা যাবে যে আমরা একটা পর্যায়ে হয়তো এসেছি। তখন আমাদের কনফিডেন্স লেভেল এবং আসলেই আমাদের যে বাস্তবমুখী প্রশিক্ষণটা আমরা করতে পারবো। এই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে আমরা কোনো ডিপার্টমেন্টের কথা বলতে গেলেই তখন সেটা হয় কি যে তার সক্ষমতার কথা আসে, লোকবলের কথা আসে, কিন্তু আমরা ভুলে যাই যে একটা আধুনিক দেশেও সেখানে ভলেন্টিয়ার আছে, এবং ফায়ার স্টেশনে অনেকগুলো স্টেশনে আছে যেটা ভলেন্টিয়ার দ্বারা রান করা হয়ে থাকে, কিংবা একটা স্টেশন অর্ধেক ভলেন্টিয়ার এবং অর্ধেক প্রফেশনাল দিয়ে করা হয়। তাতে করে হচ্ছে কিন্তু আমাদের দেশে খালি আমরা সরকারি লোক বৃদ্ধি করার চেষ্টা করি, অথচ ফায়ার সার্ভিসেরই কিন্তু আরবান কমিউনিটি ভলেন্টিয়ার, যেটা 62,000 ভলেন্টিয়ার তৈরি করার পরিকল্পনা ছিল, এবং প্রত্যেকটা ওয়ার্ডে 200 জন করে ভলেন্টিয়ার তৈরি করার কথা, এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয় নাই। এবং এত দীর্ঘসূত্রতা হলো যে যারা প্রথম দিকে যারা ট্রেনিং নিয়েছেন তারা কিন্তু ট্রেনিংটা ভুলেও গিয়েছেন। তারা কিন্তু ওই নিয়ার বাই ফায়ার স্টেশনে রেজিস্টার্ড ভুক্ত হওয়ার কথা, প্রত্যেক 3 থেকে 6 মাস পর পর রিফ্রেশার ট্রেনিং হওয়ার কথা, এবং তাদেরকে সিটি কর্পোরেশন দুটো আছে, তারা এই দুর্যোগ দিবস পালনের জন্য, অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য বড় ধরনের একটা সেমিনার সিম্পোজিয়াম করেন, অনেক লোক দাওয়াত দেন, অনেক মিডিয়াতে সে খাওয়া দাওয়া থেকে শুরু করা হয়। আসলে যে জায়গাটা, তারা যদি সেই ভলেন্টিয়ারদের গার্জিয়ানশিপটা নিতেন, এমনকি দুর্যোগ আইনে যেটা বলা আছে
যে কোনো ভলেন্টিয়ার তৈরি হোক না কেন, সেখানে সেকশন 13-তে বলা আছে একই আমব্রেলার নিচে আসবে। সেটা সাইক্লোন প্রিপেয়ারনেস ভলেন্টিয়ার হোক, সেটা ভূমিকম্পের জন্য ভলেন্টিয়ার হোক, এই ছাতার ভিতরে যদি আসতো তাহলে হয়তো কি আমরা তাদেরকে আইডেন্টিফাই, তারা কি চাচ্ছে, অনলি একটা রিকগনিশন, যে তাদেরকে দুর্যোগ হলে ডাকা পর্যন্ত হয় না, তারা নিজেরাই কমলাই সেই ড্রেস পরে দৌড়ে আসছে, অথচ তাদেরকে আমরা মূল্যায়নই করছি না। জি, আসবো আপনার কাছে। আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনি একবার বলছিলেন যে আসলে যে পরিস্থিতি হয়েছে এবং এই যে নাশকতার ব্যাপারটি হালকাভাবে নেওয়ার আর সুযোগ নেই। আমি আর একটু সেখানে যোগ করবো যে এই যে আগুন লাগলো, এখন কি আসলে আমাদের সব প্রস্তুতি মনোযোগ আবার আগুনের দিকে চলে যাবে, আর অন্যভাবে নাশকতা হইতে পারে, সেটা হয়তো আমরা ভুলে যাবো। সব কিছু মিলে আসলে করণীয়টা কি? আচ্ছা, এখানে আপনি সঠিকভাবে কথাটাই বলেছেন যে একই পদ্ধতি কিন্তু কখনো কোনো শত্রুপক্ষ সেকেন্ড টাইম ইউজ করে না, কারণ এখন আপনি কিন্তু আগুনের এগেনস্টে সেফগার্ড দেবেন, বাট সে একটা অন্য ধরনের অ্যাটাক করবে। তো এখন আমাদের করণীয় কি? একটা হচ্ছে যেমন আমাদের সহ আলোচক বললেন যে এখানে ফায়ার সেফটির জন্য যা কিছু করণীয় সেটা বললেন, উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সব কিছুকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা। তো আমি এখানে দুটো জিনিস বলবো। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এটা ফার্স্টে রিকগনাইজ করতে হবে, এটাকে উপলব্ধি করতে হবে যে এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু, এটা নিছক একটা দুর্ঘটনা না। জাতীয় নিরাপত্তা ইস্যু আমি বলেছি, আমাদের সাইকোলজিক্যাল ফ্রন্ট এবং ইকোনমিক ফ্রন্টে অ্যাটাক হচ্ছে, তার মানে উই আর গোয়িং থ্রু আ ওয়ার, উই আর ইন স্টেট অফ ওয়ার। এখন এই জিনিসটাই অনেকে যেটা উপলব্ধি করে না, সেটা হচ্ছে এখনকার ব্যাটল ফিল্ডটা কিন্তু নন লিনিয়ার মানে কি, আমরা ট্র্যাডিশনাল মিলিটারি ওয়ারে যেরকম আমাদের একটা বর্ডার থাকে, বর্ডারের ওই পাশে শত্রু থাকে, এই পাশে আমরা থাকি, এখন কিন্তু দিস ডিস্টিংশন বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ফো এটা কিন্তু এখন নাই। এখন কিন্তু ফ্রেন্ডস ফো মানে শত্রু কিন্তু উইদিন এবং আউটসাইড বোথ। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের যতগুলো ইভেন্ট আপনার মনে করেন যে ঘটনা ঘটেছে, আমি স্পষ্টভাবে ভারতকেই বলবো, ভারত আমাদের যতগুলো ক্ষতি করেছে সে কিন্তু ক্ষতিটা করেছে কিন্তু আমাদের আভ্যন্তরীণ তাদের বন্ধুপ্রতিম, তাদের দিক থেকে বন্ধুপ্রতিম কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সহায়তা নিয়ে তারা করেছে। এমনকি আমরা ৭১-এর যুদ্ধটাকেও যদি ধরি, মুক্তিযুদ্ধটাকে, তখনও দেখবেন ইন্ডিয়ান ফোর্স কিন্তু এখানে আসতে পেরেছে বিকজ আমাদের গেরিলারা এখানে আসার জন্য একটা কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছে। সো ওরা সবসময় যেটা করে আপনার ভেতরের লোকজনকে তারা ব্যবহার করার চেষ্টা করে, যেটা আমরা রিসেন্টলি আপনার ওই ইরানেও দেখলাম যে কীভাবে করে আপনার ইসরায়েলিরা ওখানকার ওদের ভেতরের লোকজনকে ব্যবহার করেছে। তো আমি মনে করি যে আমি একটা ওয়ার পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে আমাদের যে নাশকতাগুলো যারা করছে তাদের সেন্টার অফ গ্র্যাভিটি, ভরকেন্দ্রটা কোথায়? তাদের ভরকেন্দ্র হচ্ছে আমাদের আভ্যন্তরীণ যে কোলাবোরেটর। একটা কোলাবোরেটর কখন কোলাবোরেট করে? আমি একেবারে হিউম্যান সাইকোলজি পার্সপেক্টিভ থেকে বলি, সে কিন্তু একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করে যে আমি আমার শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করে বিনিময়ে আমি কি পুরস্কার পাচ্ছি, আর যদি আমি ধরা পড়ি আমাকে কি পেমেন্ট, আমার এটা কস্টটা কী পড়বে। আপনি দেখবেন এই যে এই ধরনের যত ঘটনাগুলো ঘটে, একটা তথাকথিত তদন্ত হয়, এটা যে একটা জাতীয় নিরাপত্তা ইস্যুটাকে রিকগনাইজই করা হয় না, এবং তদন্তের পর আমরা পরে কি হয় এটা কিন্তু জানতে পারি না। কিন্তু আমি মনে করি শর্ট টার্মে আমাদের যেটা করা উচিত, আমাদের ইন্টারনাল কোলাবোরেটরস যারা আছে, যারা বাইরের শক্তিকে আমাদের দেশের বিরুদ্ধে সাহায্য করছে, একটা একদম পারফেক্ট নিশ্ছিদ্র একটা তদন্তের মাধ্যমে অ্যাটলিস্ট ২-৩টা লোক আপনি বের করে নিয়ে আসেন। ট্রিজন এবং আর্সনের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সো লেট দেম ফিল এই যে ট্রিজন এবং আর্সনের মিনিমাম কস্ট হচ্ছে ডেথ সেন্টেন্স। ইরানেও তাই হলো। আপনি অন্তত ২-৩টা কেসে আপনি মনে করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে তো আপনি মনে করেন এভাবে করে লোক দিয়ে গার্ড করে রাখতে পারবেন না। ফায়ার সেফটি ড্রিল আপনি কত করবেন? ফায়ার হওয়ার পরে তো ফায়ার সেফটি ড্রিল, দেয়ার কুড বি নাম্বার অফ আদার মিনস অফ ডুইং এ স্যাবোটাজ। এটার জন্য কী করতে হবে? ফার্স্টে ওরা যেরকম আপনার সাইকোলজিক্যাল ফ্রন্টে অ্যাটাক করেছে, আমাদেরকে অ্যাটাক করতে হবে ওদের ইন্টারনাল কোলাবোরেটরসদের সাইকোলজিক্যাল ফ্রন্টে। একটা কেস সুষ্ঠু তদন্ত করে ২-৩ জনকে বের করে নিয়ে আসুক, ডেথ পেনাল্টি দেওয়া হোক, একদম পাবলিকলি এক্সিকিউট করা হোক আইনি আওতার ভেতরে থেকেই। তখন কি হবে? তারা বুঝতে পারবে দি কস্ট অফ ট্রিজন অ্যান্ড আর্সন ইজ নাথিং লেস দেন ডেথ পেনাল্টি। এটা যখন হবে তখন কোলাবোরেটর কিন্তু নেক্সট টাইম দে উইল গিভ এ সেকেন্ড থট যে আমি ওদেরকে সহযোগিতা করতে যাচ্ছি, কত টাকার বিনিময়ে করতে যাচ্ছি, যদি আমি ফেল করি, যদি আমি ধরা খাই, তাহলে কিন্তু আমার লাইফটাকেই দিয়ে দিতে হবে। এই ফিয়ারটা তাদের মধ্যে ঢুকাতে হবে। এটা হচ্ছে ইমিডিয়েট মেজার। লং টার্ম মেজার আমি কি বলবো, সেটা হচ্ছে আপনার উনি যেটা একটা সিঙ্গেল আমব্রেলার ভিতরে বললেন, আমাদের আলাদাভাবে ফায়ার ডিপার্টমেন্ট আছে, আমাদের একটা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় আছে, আমাদের মিলিটারি আছে, আমাদের নাম্বার অফ অর্গানাইজেশনস আছে। যখন কোনোখানে একটা হয়, আপনার মনে করেন যে বন্যা হয়, এক ধরনের লোক ছুটে যায়। এই যে আমাদের ফেনীতে যে বিশাল বন্যাটা হয়ে গেল,
উই ক্লিয়ারলি ফিল্ড যে আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের কোনো রূপরেখা কিন্তু আমাদের নাই। আইসোলেটলি এখানে ফায়ার সার্ভিস একভাবে কাজ করছে, দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় একভাবে কাজ করছে, আর্মি একভাবে কাজ করছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের মডেলটা দেখেন, তাদের ফিমা আছে, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। ওখানে কিন্তু যে কোনো ধরনের ইমার্জেন্সি, এটা একটা টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, এটা একটা বন্যা হতে পারে, আর্থকোয়েক হতে পারে, আর্সন হতে পারে, যে কোনো পরিস্থিতিতে তারা কি করবে, তারা এই কি পয়েন্ট ইনস্টলেশনগুলোকে তারা ওগুলোর উপর তারা শেলফ প্ল্যান তৈরি করে রাখে, যে আমরা ধরেই নিব যে কোনো না কোনো দিন আমাদের এয়ারপোর্টে একটা আগুন লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে রেসপন্ড করব। কোনো একটা প্লেন হাইজ্যাক হতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে রেসপন্ড করব। এগুলো তাদের কিন্তু প্রচুর ড্রাই রিহার্সাল করা হয়, শেলফ প্ল্যানগুলো তৈরি করা থাকে। সো আমি মনে করি এই কাজটা কিন্তু হয়তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার যদি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ফ্রেমওয়ার্ক এখন আমাদের বাংলাদেশে ওইভাবে কাজ করছে না, আমি মনে করি এখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলের অনেক কিছু করার আছে। এই জাতীয় নিরাপত্তা ইস্যুটাকে ওনার ফার্স্টে রিকগনাইজ করা উচিত এবং ওনার বোঝা উচিত, একটা থ্রেট অ্যাসেসমেন্ট করা উচিত যে সাবসিকুয়েন্টলি আমাদের থ্রেটটা কী ফর্মে কোন দিক থেকে আসতে পারে এবং এটার জন্য আমাদের প্রস্তুতি লেভেলটা কি থাকা উচিত। একদম শেষ যেমন চলে এসে 2 মিনিট করে দিতে পারবো। আমি একটু আপনার কাছে আসতে চাই যে দুর্যোগ বাংলাদেশের সাথে দুর্যোগ বাংলাদেশ মানে পরিচিত মানুষ রেগুলার বেসিসেই যদি বলি যে আগুন বা ঢাকা শহরে যদি বলে হয়, কিন্তু এত কিছুর পরে আমরা একটা সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এটা কেন তৈরি করতে পারলাম না এখন? এটা যেমন প্রথমে একটা যদি বলেন যে আপনি যেটা বলেন যে সমন্বয়হীনতাতে আমরা আসলেই ভুগছি, কারণ একই যেমন আমরা যদি লেবার লতে দেখি সেখানে কিন্তু ফায়ারের কথা বলা আছে এবং ডাইফি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফ্যাক্টরি অ্যান্ড এস্টাবলিশমেন্ট তাদেরকেও ফায়ারের জন্য দায়ী করা আছে। তাহলে এখন হলো কি যে যখন ঘটনা ঘটে তখন তারা বলে যে এটা আমাদের দায়িত্ব না, এটা ফায়ার সার্ভিসের থেকে। ফায়ার সার্ভিস বলছে যে তাদের বইয়ের মধ্যে লেখা আছে তারা দায়িত্ব, যার ফলে এই কোঅর্ডিনেশনটা কখনোই হচ্ছে না। এটা কিন্তু একটা চূড়ান্ত একটা সুন্দর একটা আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি মনে থাকে যে নারায়ণগঞ্জে ওখানে সিজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 52 জন মারা গিয়েছিল এবং তারপরে নন আরএমজি সেক্টরে কী অবস্থা সেটা দেখার জন্য বিডাকে নেতৃত্ব দিয়ে সব ইন্সপেকশন ডিপার্টমেন্টকে একত্রিত করা হয়েছিল এবং নন আরএমজি সেক্টরের কী অবস্থা সেটা দেখার জন্য, এবং তখন ফায়ার এফবিসিসিআইকেও প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেটিভ মানে ওই ইন্সপেক্টর সরকারি ইন্সপেক্টরের সাথে মালিক পক্ষের একটা ইন্সপেক্টর যোগ দিয়ে এই ইন্সপেকশনটা করানো হয়েছিল। 108টা টিম তৈরি করা হয়েছিল সারা দেশে। 6 মাস প্রথমে 5200 উপরে ইন্সপেকশন হয়েছে, তারপরের 6 মাসে আরও 5000, তার মানে 10,000 নন আরএমজি সেক্টর ফ্যাক্টরি এই একত্রে ডিসির আন্ডারে ইন্সপেকশন করা হয়েছিল। তা এটা হয়ে তাদের যে দুর্বলতা সেগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে চিট ধরিয়ে দেওয়া হয়েছে এবং সব ডিপার্টমেন্টই তাদের পেছনে লেগে আছে যে এটাকে কিভাবে উত্তরণ করেছে তারা। এটা যদি সম্ভব হয়ে থাকে এই মডেলটাকে কেন আমরা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম হিসাবে নিতে পারছি না? যদি নিতাম সেখানে যেটা আমরা বলছিলাম যে একটা আমব্রেলার নিচে অল ইন্সপেক্টর, কারণ আপনি যে কোনো বয়লারকে বলবেন আমার ইন্সপেক্টর নাই, এতজন সারা দেশে আমি কেমন করে করবো? তো কথা হলো সব ইন্সপেক্টরকে এক জায়গায় করা সম্ভব এবং একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মে, যেমন বিডা যেরকম প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজারের আন্ডারে আছে, ওরকম একটা এই ইন্সপেকশন ডিপার্টমেন্ট যারা সেফটি রিলেটেড তাদেরকে একত্রিত করা সম্ভব। তাছাড়াও ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যেটা ন্যাশনাল ইমার্জেন্সি সেন্টার হওয়ার কথা, যেটা চায়নার সাথে চুক্তি অলমোস্ট হয়ে গিয়েছিল, এখনও কোন অদৃশ্য শক্তির বলে এখনও সেটা বাস্তবায়ন হচ্ছে না আপনার মাধ্যমে বা আমরা সাধারণ জনগণ হিসাবে জানতে চাই। একদম শেষ সময় চলে এসেছে, যদি আপনার কোনো পরামর্শ। ওকে, প্রথম যে জিনিসটা জাস্ট গতকালকে কোনো একটা গোল টেবিল হচ্ছিল এক জায়গায়, ওখানে আলোচনা হচ্ছিল যে দি কোরিলেশন বিটুইন ডিফেন্স অ্যান্ড এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি সুরক্ষিত একটা অবস্থার উপর ডিপেন্ড করে নাকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটাই সুরক্ষা তৈরি করে, এটা নিয়ে একটা বিতর্ক বা একটা আলোচনা হচ্ছিল। আমি যদি সেদিক থেকে চিন্তা করি যে ঘটনাটা ঘটে গেল, এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে, সিরিজ অফ ইনসিডেন্টস ঘটেছে, এরপরে কি বাংলাদেশে বাইরের কোনো কোম্পানি বা বাইরের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইনভেস্ট করতে আগ্রহ দেখাবে? তাদের ভিতরে একটা ফিয়ার তৈরি হয়েছে যে তোমার ওখানে তো সেফটি নাই, আমি ওখানে কিছু একটা ইনভেস্ট করবো, কালকে আমার পুরো স্থাপনায় পুড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। সো এটাকে খুব সিরিয়াসলি ডিল করতে হবে। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, আমি বারবার একই জায়গাতে ফিরে আসছি, এই ব্যাপারটা তদন্তটা হতে হবে ন্যাশনাল সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। যদি এটাকে এইভাবে এই জিনিসটার সমাধান করা না হয়, যদি দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করা না হয়, তাদেরকে যদি যথাযথ শাস্তির আওতায় না আনা না হয়, আমরা পাবলিক পালস কিন্তু আমরা ফিল করি, আমরা লেখালেখি করি, বিভিন্ন জায়গায় কথা বলি, আমরা পাবলিকের সঙ্গে মিশি, এখানে পাবলিক ফিউরিটা কিন্তু ইট ইস ক্রসিং দি লিমিট।
যদি এটা সরকার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে এদেরকে বিচারের আওতায় না আনে এবং যারাই দেশে নাশকতামূলক কাজ চালাচ্ছে তাদেরকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তিতে না আনে, ইট মে বি এনি ওয়ান ফ্রম টপ টু বটম। আপনার বেবি চকের আপনার আমি বলবো যে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টাকে এখানে জবাবদিহিতার আওতা আনতে হবে। উনি কি করেছেন এই সেফটিটা ইনশিওর করার জন্য, বা ওনার আন্ডারে যারা আছেন বেবি চকের কর্মকর্তা কর্মচারী তাদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। যদি না হয় আই এম অ্যাফ্রেড আবার কিন্তু মব জাস্টিস শুরু হয়ে যাবে। জি, আমরা শেষ করব। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।